সো ওয়েলকাম টু এজি টু লার্ন। আমরা আবার চলে এসেছি সেকেন্ড পার্টটা নিয়ে। তো সেকেন্ড পার্ট, কারণ একটা পার্ট খুব বেশি বড় হয়ে গেলে তোমাদেরও বিরক্ত লাগবে, আর ওই জন্য আমরা একই পার্টকে দুভাগে ভাগ করে দিয়েছি। তো আমরা কোথায় ছিলাম? এই রুমেই ছিলাম, ঠিক তো? এই জামা পরে এই রুমে এইখানে এইভাবেই বসেছিলাম, আর কথা হচ্ছিল নেপালের। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এর আগে মানে নেপাল ট্রিপের আগে আমাদের বড় ট্রিপ ছিল কেদারনাথ, আর ওটা আমাদের ফার্স্ট ট্রিপ। যেই ব্লগটা শুরু করেছিলাম কেদারনাথ, ওটা শেষ করতে প্রায় 1 বছর সময় লেগেছিল, কারণ এডিটিং আর করতে সময় পাইনি। তার মাঝে একটা বিজনেস শুরু করেছিলাম কেদারনাথ ট্রিপের পর, তো বিজনেসটার জন্য একদম সময় হয়ে ওঠেনি। নতুন বিজনেস সেট আপ করছিলাম, তো সেই জন্য যেহেতু আমাদের ইনকাম ওই বিজনেস থেকেই, সেহেতু ওকে আগে টাইম দিচ্ছিলাম। তো তারপর মোটামুটি একটু সেটেল হওয়ার পর এইখানে আমরা একটু বেশি টাইম ইনভেস্ট করছি, তো সেই জন্য সরি। আর তারপর আমরা নেপালটা যে শুরু করছি, তার আগে ছোট ছোট 2-3টে ব্লগ করেছি। তো নেপাল ব্লগের আগে আমরা দোরাডাঙ্গা ব্লগ করে নিয়েছি। দোরাডাঙ্গার কোনো বাজেট ভিডিও দিইনি, ওটা 2 দিনের ট্রিপ ছিল, ছোট ট্রিপ ছিল, কিন্তু নেপালের পর করেছি। কিন্তু ব্লগ অনেকজন গ্রুপ রাইড করেছিলাম, হ্যাঁ 2জন মিলে করিনি। আর ওটা ছোট ব্লগ ছিল, ওই জন্য ওটাকে এডিট করে আগে পোস্ট করে দিয়েছি। তো চলো, তার আগে নেপালের আগে আমরা করেছিলাম তারাপীঠ রাইড, ওটা তো দিয়েইছি তোমাদেরকে। কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আশা করি খারাপ খুব একটা লাগবে না তোমাদের। পরের ভিডিওগুলো আরো ভালো আসবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটাকে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে রাইডিং জ্যাকেট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্ট আমার জন্য একটু অস্বস্তিকর, ওই জন্য আমি রাইডিং প্যান্ট নিইনি। আমি নর্মাল এই ধরনের প্যান্টে রাইড করি, একটু ঢিলা ঢালা জিনিস পরতে ভালোবাসি। আর আমরা নি গার্ড পরি, মানে লেগ গার্ড একটা পরি, যেটা কিন্তু খুব দরকারি। এই দুটো জিনিস, আর হেলমেট তো অবভিয়াসলি খুব ভালো হেলমেট একটা দরকার। এই দুটো জিনিস, রাইডিং জ্যাকেট আর লেগ গার্ড, এটা তোমাদের অবশ্যই নেওয়া দরকার নেপাল ট্রিপের আগে। আমরা নেপাল ট্রিপ যখন করেছিলাম, আমাদের কাছে কিচ্ছু ছিল না, আমরা লেগ গার্ডও কিনিনি, রাইডিং জ্যাকেটও কিনিনি, কারণ পরে গেছিলাম। কিছু কিছু প্রবলেম, মানে ইনজুরি ছোটখাটো লেগেছিল হাতে পায়ে, তো সেটা খুব মাইনর, অসুবিধা কোনো কিছু হয়নি। কিন্তু তোমাদের এটা কিন্তু খুব দরকারি জিনিস, করুক। আমাদের বাজেট খুব শর্ট ছিল, ওই জন্য আমরা কিন্তু করতে পারিনি। আর সব থেকে যেটা বাজে জিনিস হয়েছে নেপালে আমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের যে গোপ্রো মানে এসজে ক্যাম আমি একটা কিনেছিলাম, এসজে ক্যামের ফুটেজ একদম ফালতু, ওর ভয়েস মানে মোস্ট ফালতু, ওর অ্যাঙ্গেলটা বুঝতে পারিনি। হেলমেটের সাথে যে আমার যে অ্যাঙ্গেলটা ছিল, মানে মাউন্ট করার যে মাউন্টারটা ছিল, ওটাও সব মোস্ট ফালতু ছিল। কোনোভাবে ওটাকে আমি ঠিক মানে অ্যাডজাস্ট করতে পারিনি। তোমরা অবশ্যই বাইক ট্রিপের আগে ভালো ক্যামেরা কেনার চেষ্টা করো, আমাদের সঙ্গে যেটা ঘটেছে। ক্যামেরা অবশ্যই, তার থেকেও ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হচ্ছে মাউন্টারটা কেনার জন্য তোমাদেরকে আমি কি বলবো, একটা অ্যামাজনে একটা আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, ওই মাউন্টারটা কেনো। মাউন্টার এমন ভাবে বানিও, হেলমেট থেকে যেমন ভাইজার থেকে তুমি ফুটেজের অ্যাঙ্গেলটা নজর করতে পারো, যেটা আমার ক্ষেত্রে নেপালে ছিল না। নেপালে বা কেদারনাথে খুব সমস্যা হচ্ছে। কেদারনাথ ব্লগটা ছেড়েই দাও, ওটা একদমই ভালো হয়নি। ওটা আমরা জাস্ট শুরু করছিলাম, বুঝিনি অ্যাকচুয়াল ব্লগটা কিভাবে করতে হয়। নেপালেও বুঝতে সময় লেগেছে। তারপর থেকে আমরা চেষ্টা করেছি আস্তে আস্তে ব্লগটাকে ইমপ্রুভ করার। তো ঠিক আছে, তার জন্য আমি তোমাদেরকে বারবার বলছি, ওই যে মাউন্টার লিঙ্ক আমি দিয়ে দেবো, অবশ্যই অ্যামাজনের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। দাম বেশি নয়, কিন্তু মোস্ট ইউজফুল জিনিস। মাউন্টার একটা অবশ্যই কেনো, আর ক্যামেরা তো ভালো কেনোই। আমরা এখন যে ক্যামেরাটা নিয়েছি সেটা হচ্ছে Insta360 ACE Pro, তো ওটা নিও। মাইন্ড ব্লোয়িং ক্যামেরা। আমরা সিকিম, এরপরে আমরা আসছে আমাদের যে ব্লগ, এরপর আসছে পুরীতেও কিন্তু পুরনো ক্যামেরা থেকে আমরা করেছি। তারপর আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করছি। পুরীতে আমরা রাইডিং জ্যাকেট করেছি, যেটা তোমরা দেখতে পাবে অবশ্যই, সেটা কিছুটা থাক সাসপেন্স। রাইডিং জ্যাকেট নিয়েছি, পায়ের লেগ গার্ড নিয়েছি। পুরীটা গ্রুপ রাইড আছে। আর তারপর যেটা আমরা করেছি সিকিম, ওটাও অ্যাকচুয়াল গ্রুপ রাইড। তো ওটা মোটামুটি তোমাদের খুব ভালোই লাগবে, কারণ আমাদের নতুন ক্যামেরাতে নতুন কিছু ভাবে ব্লগটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখো, তোমাদের একটু ভালোবাসা দিও। যদি তোমরা ভালোবাসা দাও, তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারি, আরো নতুন কিছু ভাবে বানাতে পারি। তো তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না।
আমরা এই রাত 12টার সময় বসে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের পরের ব্লগগুলো তোমরা যাতে ইমপ্রুভ করতে পারো, সেহেতু তোমাদেরকেও আমাদের কিছুটা সাপোর্ট করা দরকার। তো ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করেই, ফেসবুক থেকে করলে অবশ্যই ফলো করো। তো ঠিক আছে, আমরা এগিয়ে যাই পরেরটাতে। যেটা বলছিলাম, রোড কন্ডিশন প্রচণ্ড খারাপ, সেই জন্য তোমাদের সেফটিটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তার জন্য রাইডিং জ্যাকেট আর লেগ গার্ড খুব দরকার। গ্লাভস তো অবশ্যই দরকার, গ্লাভস আমার ছিল, গ্লাভস এমনি শীতের জন্য তোমাদের লাগবে। আর গ্লাভস যখন তোমরা মাস্টাং করবে বা কোনো আপার এরিয়ায় রাইড করবে, তখন গ্লাভস কিন্তু উইন্টার গ্লাভস অবশ্যই ইউজ করো। উইন্টার গ্লাভস বারবার বলছি, কারণ নর্মাল যে রাইডিং গ্লাভসগুলো হয় ওগুলোতে হাত কিন্তু পুরো জমে যাবে, এতটাই ঠান্ডা আছে ওইখানে। তো যাই হোক, পেট্রোলের রেট নিয়ে তোমাদেরকে একটা কথা বলি। ওয়েস্ট বেঙ্গলের যে রেট আর নেপালের রেট মোটামুটি সেম ছিল ওই টাইমে, এখন মোটামুটি সেম আছে। আর পেট্রোলের যে কোয়ালিটি, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা এখানের থেকে ওইখানে পেট্রোলের কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর পেট্রোলের কোয়ালিটি এতটাই ভালো, আমাদের বাইক অনেক বেশি মাইলেজ দিচ্ছিল, যেটা আমাদের এখানে আমার বাইক যেটা 45-40 মোটামুটি দেয়। 150 সিসির বাইক নিয়ে আমি রাইড করি, আমার বাইক তুমি দেখেছো, তোমরা সবাই দেখেছো, লাজাবাব আমার বাইক আমার জন্য সব থেকে বেস্ট পারফরমেন্স দেয়, কোথাও কোনোদিন আমাকে প্রবলেম ক্রিয়েট করেনি আমার বাইক। তো ঠিক আছে, যে যার বাইক সবার কাছে অবশ্যই প্রিয় হয়, আমারটা একটু বেশি প্রিয় আমার সবার থেকে। আর আমার বাইক ওটাই আমার ড্রিম বাইক, আমার ছিল না এর থেকে বেশি যে আমার বিশাল কিছু বড় ড্রিম বাইক। তবে অবশ্যই বাইক একটা দরকার, আসছে পরের ব্লগে নতুন বাইক সহ ভিডিও করব আবার, কিন্তু এখন পর্যন্ত ওটাই। তো বাইকের মাইলেজ যথেষ্ট বেশি পেয়েছি ওইখানে আমরা গিয়ে। আর কি, এই পেট্রোলের রেট আছে ঠিকঠাক। আমরা যে বাজেট, আমাদের যে খরচা হয়েছে সেটা তোমাদেরকে বলবো। খরচা আমরা খুব চিপেস্ট খরচা করেছি। তো কি বলবো আর, আপাতত এই, যদি তোমাদের কিছু কোয়ারি থাকে, তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা আছি রিপ্লাই দেওয়ার জন্য। আমাদের চ্যানেল তো ছোট যে আমাদের হিউজ 10,000-15,000 কমেন্ট নয়, আমাদের 5-6টা 10টা 15টা 100টা ম্যাক্সিমাম কমেন্ট থাকে, আমরা সেগুলো রিপ্লাই করব, অবশ্যই রিপ্লাই করব, দেরি হলেও আমরা রিপ্লাই করব। তো নেপালের বাজেট নিয়ে বলি। আমাদের নেপালের ট্রিপ ছিল, আমাদের কত দিনের ট্রিপ ছিল বলো তো? 16 দিন না? আমাদের 16 দিনের ট্রিপ ছিল। আমরা প্রথম প্ল্যান করেছি, রুট ম্যাপটা একটু বলে দিই। আমাদের বাড়ি থেকে আমরা রক্সোল গেছি ফার্স্ট ডে। রক্সোলে আমরা প্রথম দিন নাইট স্টে করেছি, ওই দিনে আমরা প্ল্যানিং করেছি। তারপর ওখান থেকে ওই দিনে প্রথম দিনেই ডে 1-এ মানে ডে 2 রাত্রে আমরা শুরু করেছিলাম, রাত্রে 1 ডে শেষ করছি। ডে 2 আমরা রক্সোলে কাটিয়েছি। রক্সোলে আমরা পারমিটের জন্য খবরাখবর নিয়েছি, কারেন্সি এক্সচেঞ্জ করেছি, সিম নিয়েছি। তারপরের দিন আমরা ডে 3-তে আমরা ওইখান থেকে বেরিয়ে কারেন্সি এক্সচেঞ্জের বানসাল অফিস থেকে বানসাল বানিয়েছি, আর পোখরা গেছি। পোখরা যেতে রাত্রি 8টা বেজেছে। তারপরের দিন সকালবেলায় আমরা উঠে বাইকটাকে, প্রচন্ড মাটি রাস্তা ছিল ওই জন্য একটু ওয়াশ করে নিয়েছি। আর অবশ্যই মানে ট্যুর করার আগে বাইকটাকে সারিয়ে নেওয়ার চেষ্টা করো। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাইক ভালোভাবে চেক করে নিও, নাহলে কিন্তু রাস্তায় বিপদ হলে তোমরাই সমস্যায় পড়বে। অবশ্যই বাইক অবশ্যই সার্ভিসিং করো, ওটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, রাস্তায় ফিরি। রাস্তা থেকে আমরা রাস্তায় মানে পোখরা থেকে আমরা পারমিট অফিস গেছি। প্রথম পারমিট অফিস গেছি। পারমিট অফিসের লিঙ্ক আমি আমাদের ব্লগে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু গিয়ে চেক করে নিতে পারো। পারমিট অফিস থেকে পারমিট করেছি। পারমিট করে আমরা নেপালের পরপর যেগুলো করেছি সেটা হচ্ছে, আমরা গেছি ডেভিস ফলস। তোমরা ডেভিস ফলস দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দরভাবে আমরা ব্লগ করেছি ডেভিস ফলসে। তারপর আমরা গেছি গুপ্তেশ্বর মহাদেব গুফা। ওইখানে মাটির নিচে অনেকটা আছে, তবে বেশ কিছুটা আর্টিফিশিয়াল, বাদবাকি ন্যাচারাল তো কিছুটা আছেই। ওইখানে মিস্টেরিয়াস ওয়াটার লেভেল যে এই ভিডিওটাও কিন্তু যথেষ্ট সুন্দর, এটাও তোমরা দেখো, জায়গাটা খুব সুন্দর। পোখরাতে অনেক জায়গা আছে, তার মধ্যে বেস্ট জিনিসগুলোকে আমি ঘুরেছি। তারপর আমরা গেছি মাহিন্দ্রা কেভের মধ্যে একটা খুব ভালো জিনিস আছে, ওটা মাহিন্দ্রা কেভে বেশিরভাগটাই ন্যাচারাল, আর্টিফিশিয়াল খুবই কম আছে। বাইরে একটা পার্কের মতো করা আছে, তো পার্কটাও সুন্দর। আর তারপরে একটা হিডেন কেভ আছে, হিডেন কেভ মানে ওই মাহিন্দ্রা কেভের মধ্যে একটা হিডেন কেভ আছে, হিডেন কেভ তোমরা যেতে পারো।
আচ্ছা দ্বিতীয়, তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে চলে গেছি কুমদিকোট শিব মন্দির, যেটা একটা পোখরার একটা বিশেষ আকর্ষণ। ওখান থেকে পোখরা লেক দেখা যায়, পোখরা লেকের শহরটা দেখা যায়, পোখরা শহরটা দেখা যায়। অবশ্যই পোখরা লেকের পাশেই শহর কমপ্লিট দেখা যায়। আচ্ছা তারপর আমরা গেছি একটা ওয়ার্ড পিস পাকুড়াতে গেছি, ওইখানে একটা মিস্টেরিয়াস আমরা আকাশে আলো দেখতে পেয়েছি, সেটাও খুব সুন্দর। আচ্ছা তারপর আমরা গেছি ওখান থেকে হয়ে আমরা একটা গেছি কেদারেশ্বর মহাদেব মন্দির। তো আমাদের ডে 4 ওইখানেই, সরি ডে 4 না, ডে 3 ওইখানেই কমপ্লিট। আচ্ছা ডে 3 তারপর আমরা ওখানে পারমিট যেহেতু আমরা করে নিয়েছিলাম, তারপর আমরা খুব সকাল সকাল বেরিয়েছি। সকাল মানে আমাদের যেটা সকাল 8টা, আমরা বাইকে লাগেজটাকে লোড করে মোটামুটি 8:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম লোয়ার মাস্টাং অর্থাৎ মুক্তিনাথের উদ্দেশ্যে। তো মুক্তিনাথের রাস্তা কিন্তু নেক্সট লেভেলের খারাপ, নেক্সট লেভেলের অফরোডিং করতে পারবে। যে অফরোডিং ভরপুর, যারা অফরোডিং ভালোবাসো তাদেরকে অফরোডিং এর প্রতি বিরক্ত চলে আসবে, এত বাজে রাস্তা। তো যাই হোক, অফরোডিং এর মজা নিতে নিতে আমরা মুক্তিনাথ তো পৌঁছতে পারিনি। আমরা প্রথম দিন স্টে করলাম জমসম একটা লাজাবাব হোটেলে ছিলাম। ওইখানে আমরা সুন্দরভাবে রান্না করে খেয়েছি। আর তার পাশে পরের দিন সকালে আমরা জংশন এয়ারপোর্ট দেখেছি, যে এয়ারপোর্টটা মানে ওই একদম হোটেলের সামনেই যে এয়ারপোর্টটা আমরা ছিল, ওই এয়ারপোর্টটা কিন্তু কোনো মানে কি বলবো বড় প্লেন নামার জন্য নয়, ওটা পাহাড়ি ছোট প্লেন নামার জন্য, যেখান থেকে মানে এভারেস্ট ট্রেকিং হয়, ওইখান থেকে যায় ওই ট্রেকাররা গিয়ে ওই এভারেস্টে বেস ক্যাম্পে যায়। ওই ছোট এয়ারপোর্ট, ওই ছোট এয়ারপোর্ট দেখেছি। ওইখান থেকে আমরা মুক্তিনাথ গেছি, মুক্তিনাথে হোটেল করেছি, মুক্তিনাথ মন্দির ভিজিট করেছি, মুক্তিনাথের সাইড সিন করেছি। মুক্তিনাথের সাইড সিন, ওখানে একটা মনেস্ট্রি আছে, একটা বৌদ্ধ স্তূপা আছে, একটা বৌদ্ধ স্ট্যাচু আছে। তো আমরা এগুলোকে সুন্দরভাবে ঘুরেছি। তারপর আমরা ওইখান থেকে ঘুরে এসে ফেরার দিন কিন্তু আমরা মুক্তিনাথ থেকে পোখরা ক্রস করে গেছিলাম। পোখরা পেরিয়ে এসে একটা হোটেলে ছিলাম। আনফরচুনেটলি কোনো ভিডিও নেই, কারণ আমাদের স্টোরেজে কিছু প্রবলেম হয়ে গেছিল। বুঝতেই পারছো, সব চিপ বাজেটে করলে যেটা হয়। অবশ্যই তোমরা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস স্টোরেজ অবশ্যই ক্যারি করো, কারণ এত সুন্দর ভিডিও। ল্যাপটপ একটা ক্যারি করলে খুবই ভালো হয়। ল্যাপটপ তো ক্যারি করতে হবে, নাহলে স্টোরেজ ম্যানেজমেন্ট করতে পারবে না। ল্যাপটপ অবশ্যই ক্যারি করো, আর স্টোরেজ কিন্তু হিউজ পরিমাণ করো। তার কারণ এত সুন্দর দৃশ্য আছে, এত সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আছে, যেগুলোকে তোমরা না দেখলে কিন্তু মিস করবে, বা না রেকর্ড করলে কিন্তু মিস করবে। রেকর্ড কিছুই না, ব্লগ তো একটা বাহানা। আমরা চাই আমাদের স্মৃতিটাকে ধরে রাখা। যে স্মৃতিটা আমরা দেখছি বা যে স্মৃতিটাকে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা কিন্তু অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো তারপর আমরা ওইখান থেকে পরের দিন ঢুকি কাঠমান্ডু আমরা এক্সপ্লোর করি। তারপর আমরা যাই কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির আমরা গেছি। পশুপতিনাথের মন্দিরের মধ্যে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে না, তো আমরা বাইরে থেকে টুকটাক ছবি নিয়েছি। ভিডিও যেহেতু করতে পারবো না, ওখানে ব্লগ খুব একটা করিনি। আচ্ছা তারপর আমরা ওইখানে মার্কেটগুলোকে এক্সপ্লোর করেছি। আমরা গেছি চন্দ্রচূড় মাউন্টে গেছি, পাহাড়ে গেছি। ওইখানে একটা পার্ক আছে, ওইখানে একটা মন্দির আছে, খুব সুন্দর জায়গা, তোমরা ঘোরো। তো ওইখান থেকে ওইখানে আমরা 2-3 দিন স্টে করেছিলাম কাঠমান্ডুতে। একদিন তো পারমিটার বা ভানসার বানাতেই আমাদের চলে গেছে সময়। তারপর হোটেল একটা প্রবলেম হয়েছিল, দুখানা কাঠমান্ডুতে আমাদেরকে দুবার হোটেল চেঞ্জ করতে হয়েছে। দুবার বলছি মানে একবার চেঞ্জ করতে হয়েছে, দুটো হোটেল করেছিলাম। একটা হোটেলে প্রবলেম এমনভাবে দাঁড়িয়েছিল যে মানে খুব ডিসগাস্টিং হোটেল ছিল। কাঠমান্ডুতে হোটেল আমি প্রথমটা বুঝতে পারিনি, আমাদের কাঠমান্ডু ঢুকতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিল, ওই জন্য খুব একটা আমরা হোটেল খুঁজতে পারিনি। তারপরের দিন আমরা হোটেল খুঁজে আবার শিফট করি অন্য হোটেলে। তো নেপালি লোক কিন্তু নর্মালি ভালো, কিন্তু ওরা ফরেনার দেখলে একটু মানে কি বলবো, ওরা চায় ফরেনার মানেই কিন্তু হিউজ পরিমাণ বড়লোক মানুষ, যাদেরকে আমরা টিপে নিচুড়ে আদায় করে নিতে পারবো, অ্যাবজর্ব করে নিতে পারবো টাকাগুলোকে। তো আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই সেগুলোকে একটু কেয়ারফুলি ট্যাকল করো। তো চেষ্টা করে একটু বড় হোটেলে ঢোকার। ছোট হোটেলের দিকে গেলে ওরা একটু বেশি তোমাদেরকে এক্সট্রা চার্জ করে। বড় হোটেলে গেলে কি হয়, তোমাদেরকে চার্জগুলো তোমরা ট্রান্সপারেন্ট করতে পারো, ওরা বুঝতে পারবে যে কিভাবে ওরা চার্জ নিচ্ছে। কিন্তু এরা এক বলবে, এক দেবে, এক চার্জ করবে। তো সেই জন্য আমি একটু সাজেস্ট করবো, বিশেষ করে কাঠমান্ডু বা পোখরার মতো সিটিগুলোতে ওরা একটু বড় হোটেলে গিয়ে লোকাল হোটেলে যাওয়ার চেষ্টা করো না।
আচ্ছা ঠিক আছে, ওইখানে গেল। আমরা তারপর কাঠমান্ডু থেকে আমরা আবার ফেরার দিনে রাস্তা প্রচন্ড খারাপ, তো এই ফিরে পড়েছি বাড়ি সুস্থভাবে সুন্দরভাবে ট্রাভেল কমপ্লিট করেছি। তো পুরো হোল ট্রাভেলে আমাদের খরচা হয়েছে, ইনক্লুডিং আমরা শপিং করেছি, প্রচুর প্রচুর শপিং করেছি। ম্যাডাম প্রচুর শপিং করেছে, মানে কি বলবো, আনতে প্রবলেম হয়ে গেছে, এত শপিং করেছে। ফ্রড হয় প্রচন্ড বেশি ফ্রড হয়। মাল কেনার আগে খুব ভালো করে জেনে বুঝে মাল কেনো, ঠিক আছে, আর মার্কেট ঘুরে তারপর কেনো। আমরা কি করেছিলাম, আমরা কাঠমান্ডুতে 2-3 দিন ছিলাম। আমরা লাস্ট যে হোটেলটা ছিলাম ওটা একদম মানে যে ওই লাল মার্গ বলে যে মার্কেট হয়, ওই মার্কেটের মধ্যেই একটা আমরা হোটেলে ছিলাম। আমরা কি করেছি, আমরা প্রথম 2 দিন আমরা কিন্তু কোনো রকম শপিং করিনি। আমরা জাস্ট ঘুরেছি আর প্রাইস গুলো জেনেছি, দিয়ে তারপর বেছে টেছে তারপর আমরা লাস্ট দিন যেদিন চলে আসবো তার একদিন আগে আমরা কিন্তু সব কেনাকাটা করেছি। আর এটা কিন্তু বেস্ট জিনিস, ঠিক আছে, তো এটাই করো, আমারও মনে হয় এটাই ভালো। আর কেনাকাটা যতটা পারবে লিমিট করবে, তার কারণ আসার সময় আবার কেনো। মুজফ্ফরপুর বিহারের খুব সস্তা মার্কেট, আমরা হিউজ কেনাকাটা করেছি মুজফ্ফরপুরে এসে আবার। তো আমাদের পুরো নেপালে ইনক্লুডিং আমাদের খাওয়া, হোটেল, বাইকের ওয়েল, এমনকি নিজেদের কেনাকাটা ইন্ডিয়ান রুপিতে 40,450 রুপিস, মানে 40,450 টাকা খরচা করেছি। আর নেপালিতে 64,710 রুপিস, নেপালি রুপিস 64,710 মানে 67,710 টাকা আমরা খরচা করেছি নেপালি রুপিসে। আর ইন্ডিয়ান তো বললাম 40,450 টাকা, 40,450। তো আমরা ক্লোজ করেছি একদম বাড়ি টু বাড়ি, আমাদের খরচাটা বলছি। পেট্রোল ফিল করেছি ওর মধ্যেই, খেয়েছি ওর মধ্যেই, আমরা হিসাবটা দিতে পারলাম এই জন্যই আমরা প্রতিদিনে। হ্যাঁ, আমরা করতাম কি, আমাদের তোমাদেরকে দেখাবো, আমাদের লেখা খুব একটা বুঝতে পারবে না। আমরা কি করতাম, প্রতি ডে বাই ডে আমরা এইভাবে লেখা তোমাদের একটু দেখিয়ে দিই। এইভাবে আমরা প্রতি ডে বাই ডে কোথায় কি খরচা করেছি, এমনকি ইনক্লুডিং লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, সমস্ত কিছু আমরা, হ্যাঁ সমস্ত কিছু আমরা কিন্তু নোট করি যে আমরা কত খরচা করলাম। অবভিয়াসলি সবাই করে, তবে আমরা একটু বেশিই করি, আমরা সব জিনিসটাকে পয়েন্ট টু পয়েন্ট নোট করি। তো যার জন্য আমাদের একটা মানে বাজেটে একটা থাকে যে আমরা কতটা খরচা করলাম, কি ব্যাপার। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এর বাইরে তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর কেমন লাগলো ভিডিওটা জানিও। এটা আমাদের এই ধরনের ভিডিওর ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমরা চেষ্টা করব পরের ভিডিওটাতে এই জিনিসটাকে আরো সুন্দরভাবে করতে, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, বাই বাই।